করোনায় প্রাণ গেল 210 জনের। লকডাউন শিথিলে পরিস্থিতি অবনতির আশঙ্কা। সিনোফার্মের টিকায় সৌদির টিকিট। রাত থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন। স্বাস্থ্যবিধি না মানলে যাত্রী ও লঞ্চ মালিকদের জরিমানা। এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে জাপান নতুন কমিটি ঘোষণা করল এরিক। বিএনপি জোট ছাড়ল জমিয়ত। প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগ, প্রমাণ মিললে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সন্ধ্যা 7টার 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শুরুতেই করোনা প্রসঙ্গ। দেশে করোনায় আরও 210 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা 17,000 ছাড়ালো। একদিনে শনাক্ত 12,383। দৈনিক সংক্রমণ হার 29.14%। এ অবস্থায় বিধিনিষেধ শিথিল হওয়ায় সংক্রমণ ও মৃত্যু আরও বাড়বে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। ফাইজার, মডার্না, জনসন ও অ্যাস্ট্রাজেনেকার টিকায় বিশ্বের যে কোনো দেশে যাওয়া যাবে। আর সৌদি আরবে সিনোফার্মের টিকা প্রযোজ্য বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। সংক্রমণ পরিস্থিতির অবনতি হচ্ছে সারা দেশেই। জুন মাসে সারা দেশে আক্রান্তের সংখ্যা ছিল 1,12,718। অথচ জুলাইয়ের প্রথম 14 দিনে শনাক্তের সংখ্যা 1,46,280। লকডাউন শিথিল এবং আসন্ন কোরবানির ঈদে সংক্রমণ ও মৃত্যু বাড়ার আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। 8 দিন বিধিনিষেধটাকে কিন্তু শিথিল করা হয়েছে। এই বিধিনিষেধ শিথিল করার সাপেক্ষে আমাদের সংক্রমণ বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করি। সেজন্য ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে যদি এসব গণপরিবহন অথবা বাজার হাট, আমাদের পশুর হাট এবং শপিং মলগুলো খোলা রাখা হয়, তাহলে সবচেয়ে ভালো হবে বলে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর কঠোরভাবে বারবার বলার চেষ্টা করছে। সংক্রমণ রোধে ভ্যাকসিনেশন চলছে দেশজুড়ে। বাছাই না করে সবাইকে ভ্যাকসিন নেয়ার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। আর ফাইজার, মডার্না, জনসন অ্যান্ড জনসন এবং অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে বিশ্বের যে কোনো দেশে যেতে পারবেন। এই 4টা ভ্যাকসিনের যে কোনো একটি ভ্যাকসিন আপনি যদি গ্রহণ করে বিদেশে যান, তাহলে আপনার ওই দেশে যাওয়ার ক্ষেত্রে এবং ওখানে কোয়ারেন্টাইন থাকা লাগবে না। সৌদি গেজেট থেকে একটা তথ্য আমাদের কাছে এসছে, যে তথ্যে বলা হচ্ছে তারা এখন সিনোফার্ম ভ্যাকসিন দিয়েও তাদের দেশে যাওয়া যাবে। বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভ্যাকসিনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। আবেদনের পরবর্তী 3 কার্যদিবস পর সুরক্ষা ওয়েব পোর্টালে রেজিস্ট্রেশন করার পরামর্শ দেয়া হচ্ছে। এদিকে 24 ঘন্টায় করোনায় আরও 210 জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মৃতের সংখ্যা 17,052। 42,490টি নমুনা পরীক্ষায় শনাক্ত 12,383। শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে 10,59,538। সুস্থ হয়েছে 8,245। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার আগের চেয়ে কমে হয়েছে 29.14%। সুস্থতা 84% বেশি এবং মৃত্যু হার 1.61%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 69 জন ও খুলনা বিভাগে 46। 60 107 ও 51 থেকে 60 বছরের মধ্যে 52 জনের মৃত্যু হয়েছে। 31 থেকে 50 বছরের মধ্যে মৃত্যু হার 16%। এই রোগটা যে শুধুমাত্র বয়স্ক রোগেরই মৃত্যুর কারণ সেটা নয়, অনেক মধ্যম বয়সী যারা আছেন, তরুণ বয়সী তরুণরা আছেন, তারাও কিন্তু রোগের তীব্রতা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে পারেন। করোনা প্রতিরোধে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ স্বাস্থ্য অধিদপ্তরের। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। লকডাউন শিথিল করার পর গণপরিবহন চালু করার প্রস্তুতি চলছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে চলছে ধোয়া মোছার কাজ। 15 থেকে 22 জুলাই পর্যন্ত প্রতিদিন চলবে 19 জোড়া আন্তনগর ট্রেন। এবার কাউন্টার থেকে কোনো টিকিট দেয়া হচ্ছে না, তবে অনলাইনেও টিকিট না পাওয়ার অভিযোগ আছে যাত্রীদের। এদিকে বাস টার্মিনালগুলোতে ব্যস্ত হয়ে পড়েছেন পরিবহন শ্রমিকরা। জসিম জুয়েলের রিপোর্ট। লকডাউন শেষে বৃহস্পতিবার মধ্যরাত থেকে 7 দিনের জন্য চলবে গণপরিবহন। দীর্ঘদিন পর যান চলাচল শুরু হওয়ায় কমলাপুর রেলওয়ে স্টেশন এবং বাস টার্মিনালগুলো প্রস্তুত হচ্ছে।
স্টেশন থেকে শুরু করে যানবাহন সবকিছুই জীবাণুমুক্ত করার চেষ্টা। কমলাপুর স্টেশন ম্যানেজার জানালেন, অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলবে। 38 জোড়া আন্তনগর ট্রেন এবং 19 জোড়া মেল কমিউটার ট্রেন চলাচল করবে সারা বাংলাদেশ। মাস্ক ছাড়া কাউকে স্টেশনে ঢুকতে দেওয়া হবে না। গেটের সামনে আমাদের প্রবেশদ্বার এবং সেখানে থার্মাল স্ক্যানার যে তাপমাত্রা মেপে ঢুকবে। মাস্ক ছাড়া আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি যেন মাস্ক ছাড়া কেউ স্টেশনে না আসেন। এবার টিকিট অনলাইনে, সার্ভারে ঢুকতে না পেরে ক্ষুব্ধ যাত্রীরা। অনলাইনে আমরা মনে করেন যে সকাল থেকে ট্রাই করতেছি যে ও কখন ঢুকবে। সার্ভারে একবার লোডিং হয় কখনো যদি ঢোকে দেখায় সার্ভার ইরোর, অফস ইরোর। আসলাম যে কাউন্টার থেকে নেওয়ার জন্য লাইন দাঁড়াবো, তাই তো এসে দেখি না কাউন্টার সব বন্ধ। পরে একজন জিজ্ঞেস করলাম, সে বলছে 8টায় থেকে দিবে। ঈদের আর মাত্র সপ্তাহখানেক বাকি, কিন্তু মহামারী করোনা বদলে দিয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনের সেই চিরায়ত রূপ। কাল থেকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক সিট ফাঁকা রেখে চলবে ট্রেন। আর সেক্ষেত্রে ঈদে বাড়ি যাওয়ার ক্ষেত্রে অনেকেই বঞ্চিত হবেন। এদিকে বাস টার্মিনালগুলো মুখর শ্রমিকদের পদচারণায়। অনেকদিন বন্ধ ছিল, তাই চলাচলের উপযোগী করা হচ্ছে বাসগুলো। হাফ সিটিং গাড়ি চালাইবার বলছে, আমরা সকল প্রকারই আমরা উপস্থিত রেডি করতে আছি। আমরা এখন গাড়ি আপনার ধোয়া মোছা করতেছি, আপনার সিট টিট মনে করেন সব পরিষ্কার করতেছি। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে যানবাহন চলাচলের বিষয়ে মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠক করেছে পুলিশ। স্বাস্থ্যবিধির নজরদারিতে শ্রমিক পুলিশ একসঙ্গে কাজ করবে। স্বাস্থ্যবিধির বিষয়গুলো শতভাগ নিশ্চিত করে বাসগুলো যেন সায়দাবাদ টার্মিনাল থেকে বের হয়, আর গাড়ির যেন সমস্ত ধরনের কাগজপত্র ঠিক থাকে। মালিক শ্রমিকরাও বললেন, পরিবহন চলাচলের ক্ষেত্রে সরকারি নির্দেশনা মানা হবে। স্প্রে করতেছি, তো এখন স্প্রে করে থাকবে না, এটা রাত্রেবেলা আমরা একদম পুরোপুরি জীবাণুনাশক দেবো। এদিকে অভ্যন্তরীণ রুটে উড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে এয়ারলাইন্সগুলো। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। ঈদ যাত্রায় স্বাস্থ্যবিধি না মানলে যাত্রীসহ লঞ্চ মালিকদেরও জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। জানিয়েছেন, অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলবে। যাত্রা নির্বিঘ্ন করতে এরই মধ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। নুরুন নবীর সহায়তায় মাহমুদ হাসানের রিপোর্ট। সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী ঘুরে দেখেন টার্মিনাল এলাকা এবং লঞ্চের ভিতরে। ঈদে ঘরমুখ মানুষের ঈদ যাত্রা নিরাপদ করতে নৌ মন্ত্রণালয়ের পদক্ষেপ তুলে ধরেন তিনি। জানান, অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলবে এবং যাত্রীদের অবশ্যই মাস্ক পরতে হবে। 15 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত যে শিথিলটা করা হয়েছে, এটাও কিন্তু একটা লকডাউনের মধ্যে, আমাদের বিধিনিষেধের মধ্যে এই দেশকে সম্মিলিতভাবে সুরক্ষিত রাখতে হবে, এককভাবে সম্ভব না। সেই জন্য এবার আমরা কঠোর আছি, আমরা জরিমানার আওতায় আনবো যারা এই ধরনের স্বাস্থ্যবিধি এখানে লঙ্ঘন করবে। বিআইডব্লিউটিএ জানিয়েছে, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। লাগানো হচ্ছে নতুন পল্টন। এই ঈদে যাতে সঠিকভাবে পন্টনগুলো ব্যবহার করা যায়, সেজন্য আমরা পুরাতন স্পাট এবং নতুন স্পাট মিলিয়ে এটাকে স্থায়ী করেছি। আর গ্যাংওয়েগুলো আমরা পুরাতন গ্যাংওয়ে ব্যবহার করার চেষ্টা করছি, আর নতুন গ্যাংওয়েগুলো প্রস্তুত হয়ে যাচ্ছে। সকাল থেকেই সদরঘাটে যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত নেয় লঞ্চ শ্রমিকরা। এদিকে অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের মালিক, মাস্টার, ড্রাইভার, কর্মচারী, যাত্রী সহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। সচিবালয়ে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। 21 তারিখে ঈদ, 22 তারিখে একদিন চলবে, তারপরে কিন্তু বন্ধ। তার মানে এখানে যাত্রী সাধারণকে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি এই ঝুঁকি নিয়ে ঢাকায় আসবেন কিনা এবং ঢাকা থেকে বের হয়ে যাবেন কিনা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে কঠোর বিধিনিষেধ শিথিলের ঘোষণায় দৌলদিয়া, পাটুরিয়া ও শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে বেড়েছে যাত্রী ও ব্যক্তিগত যানবাহনের চাপ। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় অসংখ্য পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান। সকাল থেকে বিভিন্ন উপায়ে যাত্রীরা ঘাটে গিয়ে ফেরি পার হচ্ছেন। তবে কর্তৃপক্ষ বলছে, পুলিশের বিভিন্ন চেকপোস্ট পার হয়ে একান্ত জরুরি প্রয়োজনে যারা ঘাটে আসছেন তারাই পারাপার হচ্ছেন। কর্তৃপক্ষ জানায়, শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে 13টি ও দৌলদিয়া পাটুরিয়ায় 14টি ফেরি চলাচল করছে। বর্তমানে পণ্যবাহী ট্রাকের চাইতে গরুবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহন পারাপার হচ্ছে বেশি। এদিকে সেতু সংস্কার কাজের জন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় চাপ বেড়েছে কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে। কঠোর লকডাউন শেষ হওয়ার আগেই সড়কে বেড়েছে যানবাহনের চাপ।
মানুষের চলাচলও বেড়েছে। রাজধানীর বিভিন্ন সড়কে রীতিমতো যানজটের সৃষ্টি হয়। অনেকটাই নমনীয় পুলিশ সহ অন্যান্য বাহিনী। পথে পথে চেকপোস্ট থাকলেও তল্লাশি ছিল না আগের মতো। তবে কোথাও কোথাও ব্যবস্থা নিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। কঠোর বিধিনিষেধের শেষ দিনে রাজধানীর চিত্র, সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ, কোথাও কোথাও সৃষ্টি হয় এরকম যানজট। লকডাউন বাস্তবায়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছেন সেনাবাহিনীর সদস্যরা। অযথা যারা বের হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। নিয়ম ভঙ্গ করে লোকজন বাইরে বেশি গাড়ি চলাচল করছে, লোকজনও চলাচল করছে। সেক্ষেত্রে আমরা যেটা করেছি, আমরা প্রত্যেকটা গাড়ি চেক পয়েন্ট বসিয়ে আমরা টহল করে চেক করেছি এবং যারা অপ্রয়োজনে বেরিয়েছে তাদেরকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। পথে পথে পুলিশের তল্লাশি পয়েন্টগুলোতে ছিল না তল্লাশি। পুলিশ জানায় অন্য যে কোনো দিনের চেয়ে সকাল থেকে রাস্তায় বেশি গাড়ি দেখা যাচ্ছে। তুলনামূলক চাপ বেশি মনে হয়েছে, যারা বের হয়েছে আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসছি। নানা অজুহাতে মানুষ রাস্তায় নেমেছে, তবে অযথা যারা বের হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে লকডাউনের শেষ দিন হওয়ায় আপনার সঙ্গত কারণেই একটু রাস্তায় গাড়ি ঘোড়ার সংখ্যা বেশি। তো এই গাড়ি ঘোড়া অযৌক্তিক কারণে কেউ যদি বের হচ্ছে, আমরা গাড়িগুলো ধরছি এবং মামলার আওতায় নিয়ে আসছি। ঈদুল আজহাকে কেন্দ্র করে কঠোর বিধিনিষেধ শিথিল করা হলেও ঈদ শেষে আগামী 23 জুলাই থেকে আবার কঠোর লকডাউনের ঘোষণা করা হয়েছে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ.এম. এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে দলের নতুন কমিটি। মা ভাইকে নিয়ে এরশাদ পুত্র শাহতাজ আরাব এরিক ঘোষিত নতুন কমিটি নিয়ে দলের নতুন নাটকীয়তা। তবে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন, এরিকের এমন প্রস্তাব জাতীয় পার্টির উপর কোনো বিরূপ প্রভাব ফেলবে না। এছাড়া এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না বলেও জানান জি.এম. কাদের। মানিক শিকদারের রিপোর্ট। জাতীয় পার্টির বর্তমান নেতৃত্ব নিয়ে কিছুদিন ধরেই সরব এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। দলটির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব করেন তিনি। খুব দ্রুতই আমরা ঘোষণা দিব। এমন পরিস্থিতিতে এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর দিনে হঠাৎ করেই নতুন নাটকীয়তা দলটিকে ঘিরে। বারিধারার প্রেসিডেন্ট পার্কে দোয়া মাহফিলে এরশাদের স্ত্রী ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে চেয়ারম্যান, সাবেক স্ত্রী বিদিশা এরশাদ ও পুত্র রাগিব আল মাহি সাদকে কো চেয়ারম্যান করে জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা দেন এরশাদ বিদিশার পুত্র এরিক এরশাদ। আর পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে কাজী মামুনুর রশিদের নাম প্রস্তাব করেন তিনি। এরিক বলেন, এরশাদকে জিম্মি করে অবৈধভাবে পার্টির চেয়ারম্যান পদ দখল করেন জি.এম. কাদের। অসুস্থ অবস্থায় এরশাদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর আদায় করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এদিকে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন দলটির চেয়ারম্যান ও এরশাদের ভাই জি.এম. কাদের। এ সময় তিনি বলেন, কে কাকে কি ঘোষণা দিয়েছেন তিনি তার কিছুই জানেন না। জাতীয় পার্টিকে সবচেয়ে সফল বিরোধী দল হিসেবে দাবি করেন দলটির কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, সরকারের ব্যর্থতা তুলে ধরার পাশাপাশি গণতন্ত্রকে শক্তিশালী করতে ভূমিকা রাখছে জাতীয় পার্টি। সরকারের ব্যর্থতা যেভাবে তুলে ধরেছে, আমার মনে হয় আর কেউ সেটা করতে পারে। পরে সাবেক রাষ্ট্রপতি ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি জামায়াতের 20 দলীয় জোট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা জিয়াউদ্দিনের সভাপতিত্বে জরুরি পরামর্শ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জোটের শরিক দলের যথাযথ মূল্যায়ন না করা, বিএনপির স্বেচ্ছাচারিতা সহ নানা কারণে জোট থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানায় দলটি। জোটের শরিক দলের যথাযথ মূল্যায়ন না করা, সম্প্রতি শরিক দলগুলোর সাথে পরামর্শ করে মতামত না নিয়ে 3টি আসনের উপনির্বাচন এককভাবে বর্জনের ঘোষণা করা এবং জোটভুক্ত কোনো কার্যক্রম না থাকায় তাই জমিয়ত মনে করে 20 দলীয় জোট থেকে সমর্থন প্রত্যাহার করাই জমিয়তের জন্য কল্যাণকর।
নন্দিত প্রকল্প ভূমি ও গৃহহীনে আবাসন কিছু অসাধু কর্মকর্তার দুর্নীতি আর অনিয়মে নিন্দিত হয়েছে। প্রায় 9 লাখ ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর তৈরির প্রকল্পে 9/6-এর প্রমাণও মিলেছে। 22 জেলার 36 উপজেলায় গৃহ নির্মাণে অনিয়মের তথ্য হাতে নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প নিয়ে কোনো প্রকার শৈথিল্য বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। প্রতিনিধিদের তথ্য ও ছবির সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মুজিব বর্ষে 2020 সালের 12 অক্টোবর থেকে শুরু হওয়া আশ্রয়ণ প্রকল্পে এ পর্যন্ত 1,18,380 জন ভূমি ও গৃহহীন পরিবারকে 2 কক্ষ বিশিষ্ট ঘর নির্মাণ করে দেয় সরকার। মুজিব বর্ষে আর কেউ গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের এই প্রকল্পে মাথা গোঁজার ঠাঁই মিলবে 8,85,622 পরিবারের। সবাই মিলে সম্মিলিত কাজ করলে পরে তাহলে এদেশে দারিদ্র্য থাকবে না। ঘরের চাবি হস্তান্তরের পর নিজস্ব মালিকানা বুঝে নিয়ে নিজেদের ঘরে প্রবেশ করেছে গৃহহীন পরিবারগুলো। নিরাপদ আশ্রয় পেয়ে স্বস্তি নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বঙ্গবন্ধু কন্যার প্রতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ঘর দিছে, আমরা খুব খুশি হয়েছি। এখন আমি বউ বলাবার নিয়ে থাকি, প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি। তবে সরকারের এই মহৎ প্রকল্পটি কিছু অসাধু কর্মকর্তার অনিয়মের কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে। বেশ কিছু স্থানে ভেঙে পড়েছে ঘর, অনেক ঘরে ফাটল ধরায় বেড়েছে ঝুঁকি। নিম্নমানের কাজের পাশাপাশি উপকারভোগীদের থেকে নগদ অর্থ গ্রহণেরও অভিযোগ উঠেছে। প্রকল্প অনুযায়ী সরকারি খাস জমির ওপর নির্মিত 400 বর্গফুটের প্রতিটি 2 কক্ষ বিশিষ্ট ঘর দুর্যোগ সহনীয় ও সেমি পাকা। প্রথম পর্যায়ে ঘর প্রতি নির্মাণ খরচ ধরা হয় 1,71,000, দ্বিতীয় পর্যায়ে 1,90,000 ও তৃতীয় পর্যায়ে 2 লাখ টাকা। বরাদ্দকৃত অর্থ 9/6 হওয়ার অভিযোগও আছে। ঘরের খুঁটিমুটি নড়তেছে, আমরা তো এই জায়গা থাকা এখন ভয় পাচ্ছি। এই ঘরের জন্য আমার জীবন চলে যায়, তাহলে তো আমার এই ঘরের দরকার নেই। একটা রিংটোন ঢালাই দিনি, ঝড় আসলে আগেই পড়বে। এরই মধ্যে 22 জেলার 36 উপজেলার তথ্য পেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকল্প সংশ্লিষ্টরা। শুরু হয়েছে তদন্ত। প্রমাণ মিললে দয়া দাক্ষিণের সুযোগ নেই বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। কোথাও বলেছে যে টাকা নিয়েছে, অথবা কোথাও বলেছে মালামাল খারাপ, অথবা কোথাও বলেছে পিলারটা ভেঙে গেছে, অথবা ফাটল ধরেছে। তো এই প্রত্যেকটা বিষয়ে আমরা তদন্ত করিয়েছি। কারণ দর্শানো নোটিশ পাঠানো কর্মকর্তাদের বিষয়ে কোনো প্রকার শৈথিল্য দেখানো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। শৈথিল্য যেখানে দেখিয়েছে সেখানে কিন্তু আমরা শৈথিল্য দেখাচ্ছি না। যারা জেলা প্রশাসকরা ঠিকমতো মনোযোগ দেয় না তাদেরকে আমরা কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছি। প্রয়োজন বোধে সেই জেলা প্রশাসককে আমরা প্রত্যাহার করব। মাননীয় প্রধানমন্ত্রী যেটাকে এবাদত হিসেবে নিয়েছেন, সেটাকে যখন আমরা ব্যর্থ হই তখন সেটা আমাদের ব্যর্থতা। প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে কর্তৃপক্ষ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। লাগামহীন ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের ব্যবহার, নীরব ভূমিকায় দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো। প্রধানমন্ত্রীর প্রণোদনা প্রদানে স্বজন প্রীতি নয়, সতর্ক থাকার নির্দেশ ওবায়দুল কাদেরের। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। সরকারি সংস্থাগুলোর দায়িত্বহীনতার কারণে শিশু শ্রম যেমন বাড়ছে, তেমনি বাড়ছে কারখানার নিরাপত্তা ঝুঁকি। তার সবচেয়ে বড় প্রমাণ সেজান জুস কারখানার সাম্প্রতিক অগ্নিকাণ্ড। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বলছে, করোনাকালে নিয়মিত কারখানা পরিদর্শন হয়নি, আর কাজটি ঠিকঠাক না হওয়ার পেছনে জনবল কম থাকাকেই দুষছেন তারা। জসিম জুয়েলের আরেকটি রিপোর্ট। শিশু শ্রম বন্ধে আইনে সুস্পষ্ট বিধান থাকার পরও লাগামহীনভাবে ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের ব্যবহার করা হচ্ছে। স্বল্প মূল্যে শ্রম কিনতে লঙ্ঘন করা হচ্ছে শিশু অধিকার। নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেজান জুস কারখানার অগ্নিকাণ্ডে সামনে চলে আসে শিশু শ্রমের ভয়াবহ চিত্র। কারখানার বেশিরভাগ শ্রমিকই শিশু। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য মতে সারা দেশে কলকারখানা আছে 60,000-এর বেশি, আর প্রতিষ্ঠান ও দোকান আছে আরও প্রায় 30,000।
দেশে শিশু শ্রমিকের প্রকৃত সংখ্যা কারো কাছেই নেই। 2013 সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শিশু জরিপ অনুযায়ী বিভিন্ন শ্রমে নিয়োজিত আছে 34,50,000 শিশু। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কাজ করে 12,80,000 শিশু। শিশু শ্রম রোধ এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যাদের প্রধান ভূমিকা, তারা কতটুকু দায়িত্ব পালন করছে এ প্রশ্নের উত্তর খুঁজতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শকের কাছে গেলে তিনি কথা বলতেই রাজি হননি। পরে কথা হয় যুগ্ম মহাপরিদর্শক শামসুল আলম খানের সঙ্গে। জানালেন আগুন লাগার সপ্তাহখানেক আগে সেজানের কারখানা পরিদর্শন করেছে তাদের একটি দল। বাড়তি তো অবশ্যই লঙ্ঘন দেখাইছে তারা। মেজার তো মামলাও নাকি করছে, কিন্তু সেটা সত্যতা উদ্ঘাটনের জন্য আমরা আমাদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তো শ্রম আইন লঙ্ঘনের সর্বোচ্চ শাস্তি মাত্র 25,000 টাকা, তাই দূর করা যাচ্ছে না অনিয়ম। আমাদের আইনে আছে সর্বোচ্চ 25,000 টাকা বা 20,000 টাকা সাজা। মালিক দায় স্বীকার করে, কোর্ট তখন 200, 300 বা 500, 600 বা 1000 জরিমানা করে দিয়ে দেয়। মিনিমাম তো বলা নাই। শ্রম অধিদপ্তরের মহাপরিচালক বললেন, মালিকদের বিরুদ্ধে অভিযোগ না আসলে ব্যবস্থা নিতে পারেন না তারা। এই কমপ্লেনটা আমাদের অধিদপ্তর পর্যন্ত এসে পৌঁছে নাই যে কোনো বেতন কম দেওয়া হয়েছে কিনা, বেশি দেওয়া হয়েছে কিনা। এটা যদি এখন তাদের কাছে থেকে থাকে, তারা যদি এটা পরবর্তীতে আমাদের নজরে আনে, আমাদের অবশ্যই শ্রম আইনে যেটা আসে সেটা আমরা করব। বিশেষজ্ঞরা বলছেন, শিশু শ্রম এবং কারখানার নিরাপত্তা নিশ্চিত করা যাদের দায়িত্ব, সেসব সরকারি প্রতিষ্ঠানগুলোই নীরব থাকছে। আমরা প্রতিটি ক্ষেত্রেই দেখেছি সীমাহীন গাফিলতি এবং সীমাহীন দুর্বলতা। এটার দায়িত্ব কে নেবে? মালিকপক্ষ বলছে দায়িত্ব তাদের না, এমনকি সরকারি সংস্থাগুলো যাদের দেখভাল করার দায়িত্ব ছিল তারাও কিন্তু দায়িত্ব স্বীকার করছে না। শিশুদের শ্রমের বাইরে রেখে নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করা মালিকেরই দায়িত্ব। যাদের দায়িত্ব এইগুলোকে দেখভাল করা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসায় অবহেলা হলে পদক্ষেপ নেবে হাইকোর্ট। বিচারপতি এনায়েতুর রহিমের বেঞ্চ এ মন্তব্য করেন। আহত ও নিহত শ্রমিকদের বেতন বোনাস প্রদান নিয়ে একটি সম্পূরক আবেদনের শুনানিতে এ মন্তব্য করেন হাইকোর্ট। হাইকোর্ট জানান, নিহত ও আহত সহ কারখানার সকল শ্রমিকের বেতন বোনাস নিয়ম অনুযায়ী হবে। সে সময় ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেন হাইকোর্ট। বলেন, এসব সংগঠন কারখানা পরিদর্শনে গিয়ে খাম নিয়ে ফিরে আসে। এর আগে নিহত পরিবারকে 1 কোটি ও আহতদের 35 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করে 4টি সংগঠন। এদিকে নারায়ণগঞ্জে সেজান জুসের কারখানায় আগুনে 52 জনের প্রাণহানির ঘটনায় চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সহ 8 কর্মকর্তার মধ্যে 6 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জামিন পেয়েছেন 2 জন। বিকেলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফাহমিদা খাতুনের আদালত এ আদেশ দেন। এর আগে রূপগঞ্জ পুলিশ গ্রেপ্তার 8 জনকে 4 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। এ সময় আসামিদের আইনজীবী জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে তাওসিফ ইব্রাহিম, তানজিম ইব্রাহিমকে জামিন দেন। অপর 6 আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এর আগে গত 10 জুলাই 8 জনকে আটকের পর তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে পুলিশ। প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্রদানে যেন স্বজন প্রীতি না হয় সেদিকে কঠোরভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে প্রণোদনা পৌঁছে দেওয়ারও তাগিদ দেন তিনি। তালিকা প্রণয়নে যেন স্বজন প্রীতি না হয়, প্রণোদনার অর্থ যেন বেহাত না হয় এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে কোনো অনিয়ম সহ্য করা হবে না। সাময়িক এই বিধিনিষেধ শিথিলের সুযোগ নিয়ে আমরা যেন গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে দিই। এদিকে সরকার চীন থেকে আগের চেয়ে কম দামে 1.5 কোটি সিনোফার্মের টিকা কিনবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তাফা কামাল। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান। আমরা আগে যে প্রাইস পেয়েছিলাম তার সাথেও আমরা কমে পাচ্ছি এবং দ্যাটস ইট। এটা যদি আমরা যদি ইয়ে করেন তাহলে ইন দ্যাট কেসে আমরা আগে একবার পিছনে পড়ে গেছিলাম, আবার পিছনে পড়ার সম্ভাবনা আছে।
অনলাইনে বিক্রি করা কোরবানির পশু পরিবহনে প্রশাসনের কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী রেজাউল করিম। সারা দেশে কোরবানির পশু বিপণনে বিকল্প বাজার ব্যবস্থাপনা বিষয়ে ভার্চুয়াল সভায় এ নির্দেশনা দেন মন্ত্রী। এ সময় বলেন, ঈদুল আজহা শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, এর সাথে জড়িয়ে আছে উদ্যোক্তা, কৃষি, চামড়া শিল্প, রপ্তানি বাণিজ্য সহ অর্থনীতির নানা শাখা। করোনা পরিস্থিতিতে এবার তাই কঠোর স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে সরকার নির্ধারিত পশুর হাট বসিয়েছে। করোনা মহামারী সত্ত্বেও কৃষি পণ্য রপ্তানিতে বড় প্রবৃদ্ধি দেখল বাংলাদেশ। সদ্য শেষ হওয়া 2020-21 অর্থ বছরে এ খাতে রপ্তানি বেড়েছে 19% বেশি। আর এতে প্রথমবারের কৃষি পণ্য থেকে রপ্তানি আয় ছাড়িয়েছে $1 বিলিয়ন। বিশেষজ্ঞরা বলছেন, এ খাতের রপ্তানি আয় কয়েক গুণ বাড়ানো সম্ভব। মেহেদী হাসানের রিপোর্ট। করোনা সংকট এখনও কাটেনি, স্বাভাবিক হয়নি বিশ্ব বাণিজ্য। তারপরও 2020-21 অর্থবছরে 15% উপরে বেড়েছে দেশের রপ্তানি আয়। এ সময় বাংলাদেশ থেকে $38.75 বিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে। বরাবরের মতো গেল অর্থবছরেও রপ্তানি আয়ে একক আধিপত্য ছিল তৈরি পোশাক খাতের। $31.45 বিলিয়ন আসে এ খাত থেকে। তবে 19% বেশি প্রবৃদ্ধি নিয়ে গেল অর্থবছরে কৃষি পণ্যের রপ্তানি প্রথমবারের মতো $1 বিলিয়ন অতিক্রম করে। আয় $102 কোটি মার্কিন। শাকসবজি, ফলমূল এগুলো রপ্তানি বৃদ্ধি পেয়েছে এবং এগুলোর মানগত উৎপাদন এবং এগুলো সঠিকভাবে প্যাকেজিং করা এবং পৌঁছে দেয়া, গন্তব্যে পৌঁছে দেয়া, সেটা উন্নয়ন। কৃষি আমাদের মূল, আমাদের মাটির উৎপাদিত ফসলকে আমরা প্রসেস করি, দেন সেটাকে ভ্যালু অ্যাড করে আমরা দেশে এবং দেশের বাইরে রপ্তানি করি। একটা সময় দেখতেন বাংলাদেশে কিন্তু বিভিন্ন দেশের প্রোডাক্ট এখানে ইম্পোর্ট হইতো, বিভিন্ন সুপার স্টপগুলিতে থাইল্যান্ডের প্রোডাক্ট দেখতেন, কিন্তু এখন দেখেন তার পরিমাণ কিন্তু একেবারেই কমে আসছে। বৈশ্বিক কৃষি পণ্যের বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব এখনও 1%-এরও কম। তবে কৃষিভিত্তিক শিল্পের বিকাশ ও পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে এ খাতের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। আগামীতে আমরা যদি আমাদের এই যে এক্সপোর্ট সেক্টরে, বিশেষ করে কৃষি খাতে যে উন্নয়ন ঘটেছে, সেটার জন্য আমাদের সরকারি সহায়তাটাকে অব্যাহত রাখতে হবে। কন্ট্রাক্ট ফার্মিং, যেটা হলো যে একসময় বাবা যখন সৃষ্টি হয় তখন আমরা যার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে এক্সপোর্ট করছি তার একটা প্রত্যয়ন সাথে দিয়ে আমরা নগদ সহায়তা এনজয় করতে পারতাম। সেই ক্ষেত্রে এখন 2010-এর একটা স্পষ্টীকরণ সার্কুলার জারি করলো, কেবলমাত্র যিনি উৎপাদন করবেন উনিই রপ্তানি করলে পাবে। এখন যদি আপনি এই মূল স্টিমটাকে সামনে আগায় নিতে চান, এসএমই কে আপনাকে অগ্রাধিকার দিতে হবে। এদেরকে যদি আইনগত ফ্রেমে আপনি কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং উইদিন দা বাপা মেম্বার করা হয়, সেটা একটা হিসাবের মধ্যে থাকবে। কৃষিপণ্য রপ্তানিতে সর্বোচ্চ 20% নগদ সহায়তা দিচ্ছে সরকার। এতে গত 10 বছরে এ খাতের রপ্তানি আয় প্রায় 150% বেড়েছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আবারও বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। মিয়ানমার ইস্যুতে আসিয়ানকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের, দ্রুত বন্দীদের মুক্তি দাবি। সন্ধ্যা 7টার 21 সংবাদে আবারও আমন্ত্রণ। রাজধানীর মোহাম্মদপুর থেকে হাসপাতাল ও অ্যাম্বুলেন্স দালাল চক্রের মূল হোতা মামুন সহ 4 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 2-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চক্রটি টাকার বিনিময়ে নিম্নমানের হাসপাতালে ভর্তি করত। এজন্য হাসপাতালগুলো থেকে অ্যাম্বুলেন্স চালক ও দালালদের কোরবানি ঈদের পশু কেনার অফার দেয়া হচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এসব হাসপাতালে আসা করোনা রোগীদের আইসিইউ প্রয়োজন না হলেও তাদের আইসিইউতে রেখে অতিরিক্ত অর্থ আদায় করত হাসপাতালগুলো। আলোচিত সন্ত্রাসী খুলনার এরশাদ শিকদারের সহযোগী মামুন ঢাকায় প্রতারণা ও জাল টাকা ও মাদকের ব্যবসার সঙ্গে জড়িত বলে জানান র্যাব। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় টেলিফোনে চিকিৎসা পাবেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ এর সদস্যরা।
সেবাদানকারী প্রতিষ্ঠান বেস্ট এইডের সাথে এ নিয়ে সমঝোতা চুক্তি সই হয়েছে। ডিআরইউ এর পক্ষে সাধারণ সম্পাদক মশিউর রহমান খান ও বেস্ট এইডের পক্ষে ডিরেক্টর ও হেড অব লজিস্টিক মেহেদী হাসান মৃন্ময় সই করেন। চুক্তির আওতায় ডিআরইউ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা টেলিফোন বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিতে পারবেন। এছাড়াও বেস্ট এইডের অ্যাপ অথবা ওয়েবসাইটে ঢুকে অনুরোধ জানালে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে কুরিয়ারে পৌঁছে যাবে, আর নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে বাসায়ও চিকিৎসা সেবা নেওয়া যাবে। রাজধানীতে কর্মহীন, ছিন্নমূল, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত আছে। খাদ্য সামগ্রী দেয়া হয়েছে পরিবহন শ্রমিকদের মাঝে। ধানমন্ডিতে খাদ্য সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করেছে যুবলীগ। করোনাকালে কোনো মানুষ যাতে অভুক্ত না থাকে লক্ষ্যে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক। এদিকে নিজেদের রেশনের একটি অংশ অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করেছেন সেনা সদস্যরা। আরও জানাচ্ছেন রিয়াদ সুমন। লকডাউনে কষ্টে আছে পরিবহন শ্রমিকরা। তাদের পাশে দাঁড়িয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। গাবতলী বাস টার্মিনালে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে দেশব্যাপী ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করে যুবলীগ। রবীন্দ্র সরোবরে অসহায় কর্মহীন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই কার্যক্রম চলবে বলে জানান যুবলীগ সাধারণ সম্পাদক। আমি যুবলীগের বন্ধুদেরকে অনুরোধ করতে চাই, অসহায় মানুষের পাশে আপনাদের সাধ্য সামর্থ্য অনুসারে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেবেন। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকার দায়িত্বে থাকা সেনা সদস্যরা গরিব ও অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, ডাল, আটা, চিনি সহ খাবারের প্যাকেট বিতরণ করে। ঢাকার টঙ্গী রোশানিয়া গুদারা ঘাটে 800-রও বেশি খাবারের প্যাকেট বিতরণ করা হয়। সেনা সদস্যরা নিজেদের রেশনের একটি অংশ গরিব মানুষের মাঝে বিতরণ করছেন। বাংলাদেশে বিভিন্ন স্থানে অসহায় মানুষ যারা কাজকর্ম করতে পারছে না, তাদের সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা 86 সিগন্যাল ব্রিগেড এর অধীনস্থ 11 সিগন্যাল ব্যাটালিয়ন গত কিছুদিন যাবৎ খাবার বিতরণ শুরু করেছি উপহার সামগ্রী হিসেবে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সেনা সদস্যরা। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা এটা চলমান রাখব। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামের সিআরবিতে রেলওয়ের জায়গায় ইউনাইটেড গ্রুপের হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণের সিদ্ধান্তে ক্ষোভ বাড়ছে। বিশিষ্টজনেরা বলছেন এই সিদ্ধান্ত শত বছরের ঐতিহ্য ধ্বংসের ষড়যন্ত্র। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং পরিবেশ অধিদপ্তর দুটি সংস্থাই বলছে সংরক্ষিত এ স্থানে পরিবেশের জন্য ক্ষতিকর স্থাপনা তৈরির সুযোগ নেই। বিপ্লব মজুমদারের ক্যামেরায় শিউলি শবনমের রিপোর্ট। বন্দরনগরীর ফুসফুস বলে খ্যাত এই সিআরবি শতবর্ষী সারি সারি গাছ এবং উঁচু নিচু টিলা দৃষ্টি কাড়ে সবার। আসাম বেঙ্গল রেলওয়ের সদর দপ্তর হিসেবে সিআরবি গড়ে ওঠে 19 শতকে। ছড়িয়ে আছে ঐতিহাসিক নানা নিদর্শন। সিআরবিকে ঘিরে রয়েছে চট্টগ্রাম যুব বিদ্রোহের উজ্জ্বল স্মৃতি। সকাল সন্ধ্যায় খেলাধুলা, শরীর চর্চা সহ প্রাণভরে শ্বাস নিতে এখানেই ছুটে আসেন নগরবাসী। ঐতিহাসিক এই স্থানেই সরকারি বেসরকারি অংশীদারিত্বে হাসপাতাল করতে চায় ইউনাইটেড গ্রুপ। তাদেরকে আমাদের রেল দিবে 6 একর জায়গা। প্রথমে 2.4 একর দেবে, সেই 2.4 একরের ভিতরে আপনার 250 বেড হসপিটাল বানাবে, আর এর বদলে রেলকে তারা বিভিন্ন ফেজে টাকা দিবে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে চট্টগ্রামের নাগরিক সমাজ। তারা বলছেন এই প্রকল্পটি ধ্বংস করবে পরিবেশ। এটা অহেতুক করা হচ্ছে, ফলে আমাদের এটা মনে হচ্ছে যে হয় তাদের মাথার মধ্যে কোনো বুদ্ধি কাজ করছে না, অথবা এখানে একটা অন্য রকমের বাণিজ্যিক উদ্দেশ্য আছে, সেটার কারণে এটা করা হচ্ছে। এটা আমরা জোর প্রতিবাদ জানাচ্ছি। বর্তমান যে রেলওয়ে হসপিটাল আছে, সেই রেলওয়ে হসপিটালের যেটুকু জায়গা আছে, সেই এক্সিস্টিং হসপিটালকে রিমডেলিং করে একটা জাতীয় প্রতিষ্ঠান হতে পারে, শুধুমাত্র একটা সুপার স্পেশালাইজড একটা কার্ডিয়াক সার্জারি হসপিটাল হতে পারে। এই প্রকল্পে সায় নেই পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। যে একটা কালচার এন্ড হেরিটেজ সংরক্ষণ এলাকায় যখন আপনি 500 বেড হাসপাতাল করবেন, এই হাসপাতালে প্রথমত হাসপাতালের জন্য প্রচুর মানুষের সমাগম হবে, তারপরে এই হাসপাতাল কেন্দ্রিক কিছু আবার ক্লিনিক, দোকান
এবং মানুষের থাকার জন্য হোটেল, এইগুলো আবার অটোমেটিক ডেভেলপ করবে, তখন কি হবে? তখন ওই জায়গাটার ক্যারেক্টার নষ্ট হয়ে যাবে। এখানে এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট করতে হবে, ইআইএ করতে হবে। ইআইএ করার পরে যদি কোনো পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব দেখা যায় তাহলেও কিন্তু এখানে করতে দেওয়া যাবে না। সিদ্ধান্ত থেকে সরে না এলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছে চট্টগ্রামের নাগরিক সমাজ। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। SIBL ব্যবসা বাণিজ্যের খবর। মুরগির বাচ্চা ও ফিডের দাম বেশি, আছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। বাজারজাতকরণের প্রতিবন্ধকতাও কম নয়। সব মিলে করোনাকালে ভালো নেই প্রান্তিক পর্যায়ের পোলট্রি খামারিরা। অনেক ক্ষেত্রে উৎপাদন খরচও জুটছে না তাদের। তাই বিদ্যমান সমস্যা সমাধানের পাশাপাশি এ খাতে সরকারি সহায়তা বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। পোলট্রি শিল্প নিয়ে তৌহিদুর রহমানের 5 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব। পুরুষের পাশাপাশি নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে পোলট্রি শিল্প। গ্রামীণ জনপদে কৃষির পরই নারীরা বেশি সক্রিয় পোলট্রির খামারে, পাল্লা দিয়ে কাজ করছেন তারা। তবে করোনাকালে দিন ভালো যাচ্ছে না পোলট্রি খামারিদের। বাচ্চা ও খাবারের ক্রমাগত মূল্যবৃদ্ধি, অন্যদিকে মুরগির দাম কমে যাওয়া, ফলে বেশিরভাগ সময়ে মুনাফা করতে পারছেন না তারা। খুব কষ্ট করে টিকে রাখছি ব্যবসাটা। ধর করোনার মধ্যে ডিমের দাম অনেক কম, খাদ্যের দাম অনেক বেড়ে গেছে। 700 টাকা ডিম বিক্রি করলে আমাদের প্রফিট আসে না। প্রান্তিক খামারিদের প্রত্যাশিত মুনাফা না হওয়ার পেছনে মধ্যস্বত্বভোগীদের অনেক ক্ষেত্রে দায়ী করা হচ্ছে। মুরগির খাবার খামারিদের কাছে পৌঁছায় 3 হাত ঘুরে। মিল থেকে ডিলার, সেখান থেকে সাব ডিলার থেকে খুচরা দোকানের মাধ্যমে যায় খামারিদের কাছে। এই মধ্যস্বত্বভোগীদের কারণে পোলট্রি ফিডে বাড়তি খরচ হয় প্রান্তিক খামারির। আর বাকিতে খাবার কিনলে বস্তা প্রতি কমপক্ষে আরও 200 টাকা বেশি গুনতে হয় তাদের। বিজনেস প্রফিট থিঙ্কিং এর অ্যাটিটিউড থেকে অসাধু ব্যবসায়ী সেটা করছেন। যারা পোলট্রি ব্যবসা করছেন তাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে, শুধু নীতিমালা দিয়ে সেটা করা যাবে না। এটা ব্যক্তিগতভাবেও ওনাদের উৎসাহ এবং উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে। আমাদের খামারিদের যেমনি ভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে, উপযুক্ত মার্কেটিং চ্যানেল উদ্ভাবন করতে হবে, ঠিক তেমনি ভাবে আমাদের যারা ফিড উৎপাদন করে তাদেরকেও যত্নবান হতে হবে। পোলট্রি শিল্পের স্বার্থে সব ধরনের নীতি সহায়তা দিয়ে যাবে সরকার, এমনটাই জানালেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব। আমরা এখন পর্যন্ত বলতে পারি না যে সর্বোচ্চ শিখরে গিয়েছি বা আমরা অপটিমাম লেভেলের প্রোডাকশনে যেতে পেরেছি, কারণ প্রতিনিয়ত আমাদের কলাকৌশলটা ইমপ্রুভ হচ্ছে এবং নতুন নতুন ইনভেস্টার আসতেছে। আর্থিকভাবে অথবা কলাকৌশলগতভাবে যে সহায়তা দেওয়ার দরকার অবশ্যই সরকার দেবে। এই শিল্পের জন্য একটি সমন্বিত নীতিমালাও হচ্ছে বলে জানান তিনি। গভর্নমেন্টের পক্ষ থেকে তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক খবর। মিয়ানমারে চলমান সহিংসতা বন্ধ ও গণতন্ত্র পুনরুদ্ধারে আসিয়ানকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ব্রিফিংয়ে জানান, গেল 1 ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকেই দেশটিতে চলমান সহিংসতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। এ অবস্থায় আসিয়ানের 10 সদস্য রাষ্ট্র গেল এপ্রিলে 5 দফা সমাধান পরিকল্পনা প্রস্তাব করলেও তা এখনও বাস্তবায়ন করতে পারেনি। সহিংসতার জন্য মিয়ানমারকে জবাবদিহিতার আওতায় আনা, বিশেষ দূত নিয়োগ এবং অবৈধভাবে আটক সব নেতাকর্মী ও সাধারণ জনতাকে দ্রুত মুক্তি দিতে আসিয়ানকে যৌথভাবে পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। করোনায় প্রাণ গেল 210 জনের, লকডাউন শিথিলে পরিস্থিতি অবনতির আশঙ্কা, সিনোফার্মের টিকায় সৌদির টিকেট। রাত থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন, স্বাস্থ্যবিধি না মানলে যাত্রী ও লঞ্চ মালিকদের জরিমানা। এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে জাপান নতুন কমিটি ঘোষণা করল এরিক, বিএনপি জোট ছাড়ল জমিয়ত। এবং প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগ, প্রমাণ মিললে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।